আমি একজনকে ভালোবাসি এবং সেটা পরিমাণে অনেক বেশি। ওর জন্য বিয়ের কথা চলছে, যেটা শুধু তোমরাই সমাধান করতে পারবো। কি সেটা? সোহেল খন্দকারের গুরুগম্ভীর কণ্ঠ। এই কণ্ঠে সোহান আরো বেশি অস্বস্তিতে গাঢ় হয়ে যাচ্ছে। কিন্তু উপায় নেই। একটা ভুল মানে সারা জীবনের দুঃখ, কষ্ট, যন্ত্রণা, যা সহ্য করার মতো শক্তি কোনো কালেই হবে না তার। একদম না। আর এক গ্লাস পানি নিয়ে এক চুমুকে শেষ করে বলে, ওর বিয়েটা আটকাতে পারো? সেটা কিভাবে? আর মেয়েটাই বা কে? আমাদের গ্রামে কি? গ্রামে না, তাহলে? আমাদের বাড়ির। সোহানের মা বিস্ময় আবিষ্ট হয়ে গেলেন। ওনার শুধু মনে হচ্ছে তিনি ভুল কিছু শুনেছে। হা হয়ে আছে মুখমণ্ডল। স্বামীর দিকে তাকিয়ে দেখে তার চোখমুখ শক্তরূপ ধারণ করেছে। ছেলের দিকে চোখ গেলে দেখে আতঙ্কে চোখমুখ শুকিয়ে গেছে, ভয়ও দেখা যাচ্ছে। মায়ের মন মমত্ব বোধে হাহুতাশ শুরু করলো, কিন্তু স্বামীর ভয়ে সেই মায়াটা দেখাতে পারছে না। এর মাঝে সোহানের বাবা মুখ খুলল, দারাজ গলায় প্রশ্ন করে, মেয়েটা কি আমাদের ঋতু? সোহান মুখে কোনো জবাব দিল না, এক নাগারে মাথা নেড়ে গেল। বাবার দিকে তাকালো না সে। এই মুহূর্তে তার সে সাহস নেই যে বাবার চোখে চোখ রাখবে। সোহেল খন্দকার রাগের চোটে দাঁড়িয়ে গেলেন। আগের থেকেও শক্ত কণ্ঠে চিৎকার করে উঠলেন। জিজ্ঞেস করলেন, এসব কি বলছিস তুই? মাথা ঠিক আছে? বাবার চিৎকারে সোহান কেঁপে উঠেছে। এমনিতে তার বাবা সহজে রাগে না, কিন্তু যখন রেগে যায় রুদ্রমূর্তি ধারণ করে, নিজের খই হারিয়ে ফেলে। সোহানের পিলে চমকে ওঠে। বড় আব্বু আর ভাই শুনলে তো মহাবিপদ। অসহায় চোখে মায়ের দিকে তাকালো। মা ছেলের চোখের ভাষা বুঝে নিল। তিনি এক বুক ভয় নিয়ে স্বামীর কাঁধে হাত রেখে শান্ত করতে বললেন, সোহানের বাবা বাড়িতে, ভাইজান আছে, আয়ান আছে। তুমি এমন চিৎকার করলে তারা শুনতে পাবে, তখন ব্যাপারটা হিতে বিপরীত হতে সময় নেবে না। বসো শান্ত হয়ে। তিনি ছ্যাত করে উঠলেন, কি বসবো? হ্যাঁ, কিভাবে শান্ত হব আমি? তোমার ছেলে যে কাজ করেছে আমি ভাইজানকে মুখ দেখাতে পারবো? মানবেন উনি? বরং আমাদের এতদিনের একতার বন্ধনে ফাটল ধরবে না? শুরুতেই নেগেটিভ কেন ভাবছো তুমি? এমনও তো হতে পারে যে ভাইজান মেনে নিলেন, বাড়ির মেয়ে বাড়িতেই থাকবে। এটা ভালো নয় কি? সেটা তুমি বলছো সোহানের মা? ভাইজান, ভাবি, আয়ান, তারা তো এমনটা নাও ভাবতে পারে। সোহান ঘুরে এসে বাবার সামনে ফ্লোরে বসে পড়ল। কাপা কাপা হাতে হাত বাড়িয়ে বাবার হাতটা ধরল। হাতটা হাতের মুঠোয় নিয়ে নতজানু হয়ে বলে গেল, বাবার একমাত্র সন্তান নাকি অনেক আহ্লাদের হয়, অবাধ্য হয়, গোয়ার হয়, আর যেটা চাই তাকে সেই মুহূর্তে সেটা দিতে হয়। এমন একটা বাপ দিয়ে তারা বড় হয়। কিন্তু আমার বেলায় তা সম্পূর্ণ বিপরীত। তুমি আর মা যা যা বলেছ, ছেলে হিসেবে আমি সব সময় তা করেছি। যদি বলেছে এভাবে করো না, ওভাবে করো, ব্যাস আমি বিনা বাক্যে মেনে নিয়েছি। কোনো টুকু শব্দ করিনি, কোনো দিন জেদ করে বলিনি বাবা আমি এটা চাই ওটা চাই। কখনো বলতে ইচ্ছে হলেও নিজের মনকে শাসিস চুপ করে দিয়েছি। সেই আমি আজ কেন তোমার কাছে কিছু দাবি করছি ভেবে দেখো। কারণ এই চাওয়াটা আমার জীবনের জন্য খুব মূল্যবান। জীবনে চলার পথে একটা পারফেক্ট জীবনসঙ্গীর দরকার। শুধু মানিয়ে চলার নামই সংসার নয় বাবা। যে সংসারে ভালোবাসা থাকে না, সেই সংসার নিয়ে অন্তত সুখের স্বপ্ন আশা করা যায় না। হ্যাঁ, বলতে পারো মানুষ অ্যারেঞ্জ ম্যারেজ করেও দিব্যি সংসার করে যাচ্ছে। হ্যাঁ মানছি করে, কারণ তাদের মন প্রাণ স্থির থাকে এখানে। ভালোবাসা হয়তো বিয়ের পরেও শুরু হতে পারে, কিন্তু বিয়ে করার আগেই যাকে মন দিয়ে বসেছি তাকে ছাড়া অন্য কাউকে নিয়ে সুখী হব কথাটা তো সহ্যই হয় না। মানিয়ে নেব কি করে? আমি জানি মা, আমি জানি মা আর তুমি জানো নীতি খুব ভালো মেয়ে। ওর মতো মেয়ে সংসারে আসা মানে ভালো কিছু। বলতে পারো এত এত মেয়ে থাকতে নিতুকেই কেন? হ্যাঁ, কারণ এই কারণে যে হয়তো আমি ওর মধ্যে যা দেখেছি সেটা অন্য কারোর মধ্যে দেখিনি। সব থেকে বড় কথা তো এটাই, নিতুও তাই চায়। এটা নয় যে চাওয়াটা শুধু আমার একা, এটা আমাদের দুজনের চাওয়া। বাবা প্লিজ, হাত জোর করছি তোমার কাছে, তুমি প্লিজ কিছু একটা করো। এই চাওয়াটাই যদি পূর্ণতা না পায় তাহলে হয়তো আমিটাকেই হারিয়ে ফেললাম। কথাগুলো বলতে বলতে সোহানের চোখ থেকে ফোঁটা ফোঁটা কান্নার জল ছিটকে আসছে। বাবার সাথে এমন করে কখনো সরাসরি বলেনি কথা সে, আজ বলছে। নিরুপায় সে। ছেলের চোখের জল দেখে বাবার মন নরম হয়ে এসেছে। ছেলের কষ্টে বাবা মা দুজনেই জর্জরিত, কিন্তু তার মনে সংখ্যা।
ভাইজানকে নিয়েই। তিনি যদি মেনে না নেন, রাগ দেখান, ভাই ভাইয়ের সম্পর্ক ভেঙে দেয়, এটা তো সে সহ্য করতে পারবে না। এদিকে ছেলের অবস্থাও তিনি উপলব্ধি করতে পারছেন। এটা সত্যি ছেলেটা তার কাছে কখনোই মুখ ফুটে কিছু চায়নি। যা দিয়েছে, যা করতে বলেছে বিনা প্রশ্নে মেনে নিয়েছে। আজ বাবার সামনে এমন করে অনুনয় করছে মানে এটা খুব জরুরি। কিন্তু তিনি নিরুপায়। ছোট হয়ে বড় ভাইয়ের কাছে এমন আবদার কি করে করতে পারে? যদি মুখের উপর না করে দেয়, যদি সব সম্পর্ক ছিন্ন করে চলে যায়, সম্পর্কের দোষটা যদি শুধু তার ছেলের উপর চেপে বসে, এরকম হাজারো ভাবনা তাকে গ্রাস করে ফেলেছে। এর মধ্যে ছেলের অনুনয় শুনতে পেল। বাবা কিছু বলছো না যে? প্লিজ কিছু একটা বলো। তিনি ছেলের মাথায় ভরসার হাত রেখে সুধান। দেখ বাবা, আমি বুঝতে পারছি বিষয়টা। আজ অবধি আমার কাছে কখনো আবদারে ঝুলে বসাসনি, কিন্তু আজ এমন একটা আবদার করলি যে যেটা দেওয়াতে আমার কোনো ক্ষমতা নেই। তবে আমার ছেলের জন্য অন্তত চেষ্টা করব। আই প্রমিস বাবা, এটাই লাস্ট। আর কোনোদিন কোনো আবদার রাখবো না তোমার কাছে। তুমি শুধু এটা পূরণ করে দাও। সোহানের মায়ের মন হু হু করে ওঠে। শাড়ির আঁচলে চোখ মুছে তিনিও এক পাশ থেকে ছেলেকে জড়িয়ে ধরে কান্না ভেজা স্বরে বলে, চিন্তা করিস না বাবা, ভালো কিছু ভাব, ভালো কিছুই হবে। তুই তো বললি নীতিও তোকে পছন্দ করে। ভাইজান অমত করবেন না। উনি মেয়েদেরকে অনেক ভালোবাসেন, নিশ্চয়ই মেয়েদের খারাপ কিছু চাইবেন না। সালেহা খাতুনের রুমে বড়দের আলাপ আলোচনা চলছে, খুব গুরু গম্ভীর আলোচনা। দরজা বন্ধ করে দেওয়া, যার কারণে কিছু আজও করা যাচ্ছে না কি নিয়ে আলোচনা চলছে। দীপ্তিকে দিয়ে ভাইয়ের থেকে জিজ্ঞেস করেছিল, কিন্তু আশা অনুরূপ কোনো উত্তর মেলেনি। যার পরনাই হতাশ সকলে। তাদের ধারণা নিতুর বিয়ে নিয়ে আলোচনা চলছে। সবার মনে সংশয়, ওরা দুজন নেই আপাতত, নইলে যে কি হতো। আধ ঘন্টার মতো চলল এই আলোচনা। খট করে দরজা খোলার আওয়াজ পেতেই সকলে বড় পিলারের পিছনে গা ঢাকা দিল। এক এক করে সকলে বেরিয়ে চলল ড্রয়িং রুমের দিকে। সকলের মুখ থমথমে। বর্ষার ঝুম বৃষ্টি আসার আগ মুহূর্তে প্রকৃতির অবস্থা যেমন থাকে ঠিক তেমনটাই। থমথমে অবস্থা দেখে সন্দেহ আরও জোরালো হলো। সবাই চলে যেতেই দীপ্তি পা টিপে টিপে রান্নাঘরে চলে গেল চা কফি করার উদ্দেশ্যে। সে এক খেয়াল করেছে, যখনই এ বাড়ির সকলে একসাথে বসে তখনই এদের চা কফির প্রয়োজন পড়ে। বাড়ির বউ হিসেবে সবকিছু খেয়াল রাখা তার দায়িত্ব। রান্নাঘরে গিয়ে পানি বসিয়েছে মাত্র, ড্রয়িং রুম থেকে তাকে হাঁক ছেড়ে ডাকছে। চুলার আঁচ কমিয়ে দিয়ে আঁচল ঠিক করতে করতে এগিয়ে গেল সেদিকে। ও যেতেই আলফাজ খন্দকার ভূমিকা ছাড়াই আদেশ করলেন, বৌমা, একটু নিতুকে গিয়ে বলো এখানে আসতে বলো, আমরা ডাকছি। ঠিক আছে বাবা। দীপ্তির ক্ষীণ স্বর। চলে যাওয়ার জন্য পা বাড়াতেই তিনি আবার বললেন, শুনো না, আরেকটা কাজ করো, সাথে সোহানকে একটু নিয়ে এসো। দীপ্তি মাথা কাত করে বলে। আচ্ছা। করিডোরে যেতেই হৃদি ঝিনুক চেপে ধরে বলে, কাহিনী কিছু বুঝতে পারছো? দীপ্তি মাথা নেড়ে না বলে, মুখে বলে, মনে হচ্ছে তাদের দুজনের জন্য কিছু একটা অপেক্ষা করছে। অবশ্যই হয় ভালো নয় মন্দ। হৃদি চোখে মুখে কান্নার ভাব ফুটিয়ে বলে, এখন কি হবে বলো তো? সেটাই যেটা ওনারা বলবে। তার আগে এক কাজ করো, একটু রান্নাঘরেও যাও, আমি পানি বসিয়ে দিয়ে এলাম। ঠিক আছে। দীপ্তি গিয়ে দুজনকে বলতেই দুজনের রিয়াকশন একই হলো। চোখ মুখ শুকিয়ে আছে। কাল রাত থেকে দুজনেও কিছুই খাইও নি। তার উপর মাথা ভর্তি চিন্তা। অবস্থা তো এমন হবেই। দীপ্তির খুব মায়া লাগলো ওদের জন্য। জানে না এতক্ষণের আলোচনায় কি নির্ধারণ হয়েছে, তবে প্রার্থনা করছে যাতে ভালো কিছু হয়। মন ভাঙার কষ্ট যে অনেক যন্ত্রণাদায়ক। অন্তপুরে বলে মন ভাঙার কষ্ট কেউ উপলব্ধি করতেই পারে না। তার নিজের চিন্তা হলেও দুজনকে ভরসা দিচ্ছে যে যা কিছু ভালোর জন্যই হবে, যা কিছু হবে ভালোর জন্যই হবে। দুজন অপরাধীর মতো দাঁড়িয়ে আছে পুরো বাড়ির মানুষদের সামনে। যতই আধুনিকতার ছোঁয়া লাগুক, এই বাড়ির একটা রীতি হচ্ছে, যখনই বড়রা কোনো আলোচনায় বসবে ছোটরা তার ধারে কাছেও ঘেঁচতে পারবে না। এটা সালেহা খাতুনের কড়া নির্দেশ। ওখানে যাওয়ার জন্য হৃদি আর ঝিনুকের ছটফটানি শেষ নেই, কিন্তু গেলেই দিবে রামধমক। মায়েরও জুটতে পারে কপালে, তাই কৌতূহল দমিয়ে রেখে আপাতত লুকিয়েই শুনছে, কিন্তু ধৈর্য ধরে না। দীপ্তিকে তাড়া দিল তাড়াতাড়ি বানানোর জন্য, কারণ ও এর ছুতায় সে তো যেতেই পারে। তাছাড়া ও গেলে কেউ বকাও দিবে না। এই মুহূর্তে নিতুর পাশে কাউকে দরকারও। বেচারি ভয় লজ্জায় অজ্ঞান না হয়ে যায়। দীপ্তি দ্রুত হাত চালিয়ে কাজ সেরে নিচ্ছে। হৃদির দেরি সহ্য হচ্ছে না।
সে কাপ ধুয়ে ট্রেতে রাখছে যাতে দীপ্তির কাজ সহজ হয়। দীপ্তিও কাপে চা ঢেলে নিচ্ছে, আয়ানের জন্য অবশ্য কফি। ট্রে নিয়ে ধীর পায়ে হেঁটে চলল ড্রয়িং রুমের উদ্দেশ্যে। ট্রে টেবিলে রেখেই সবার হাতে কাপ ধরিয়ে দিল। আয়ান মুচকি হেসে কফি কাপ হাতে নিল। দীপ্তি ভেবেছে হয়তো এমনি হেসেছে, কিন্তু এই হাসিতে যে ইঙ্গিত ছিল সেটা সে বুঝতে পারেনি। সবাইকে দেওয়া শেষ হলে সে সন্তর্পণে নিতুর পাশে এসে দাঁড়ালো, খুব ঘনিষ্ঠ হয়ে। দীপ্তিকে পেয়ে যেন নিতু প্রাণ ফিরে পেল। সে শক্ত করে চেপে ধরে ওর হাতটা। দীপ্তির চোখ দিয়ে ইশারায় ভরসা দেয়। সোহানের পাশে দাঁড়িয়ে আছে সুমন, ওর মনেও উৎকণ্ঠা। সেও মনে মনে দোয়া করছে। দুজন ভালোবাসার মানুষের ভালোবাসার মৃত্যু হোক, এটা সে চায় না। নিজেরটা পূর্ণতা না পাক, অন্যটা পেলেই হয়। অন্যের সুখে যে নিজের সুখও নিহিত। আলফাজ খন্দকার চায়ের চুমুক দিয়ে প্রথমে দীপ্তির প্রশংসা করলেন। চাটা সত্যিই দারুণ হয়েছে। দীপ্তি বিনিময়ে লাজুক হাসলো, কিন্তু খুশি হতে পারল না। খুশি তো হতে পারবে তখনই যখন দেখবে ওদের সম্পর্ক মেনে নিচ্ছে। আলফাজ খন্দকার গলা খাকারি দিয়ে মনোনিবেশ করলেন মেয়ের দিকে। মেয়ে মাথা নিচু করে রাখা, এমনভাবে যেন কোনো কিছু চুরি করতে গিয়ে ধরা পড়েছে। চোখ ঘুরিয়ে তাকান ভাতিজার দিকে, তার অবস্থাও তাই, হাঁটু কাঁপছে। সেটাও চোখ এড়িয়ে গেল না। গলায় যথাসম্ভব কাঠিন্যতা বজায় রেখে বজ্র কণ্ঠে জিজ্ঞেস করলেন, এসব আমরা কি শুনছি নিতু? বাবার কঠিন কণ্ঠে করা প্রশ্নে নিতু যার পরনায় কেঁপে উঠল। গল গল করে চোখ থেকে জলের ধারা নেমে যাচ্ছে, কিন্তু জবাব দিতে পারছে না। কথাগুলো মুখে এসেও আটকে যাচ্ছে। হেঁচকি তুলে কেঁদে যাচ্ছে সে। তার কান্না দেখে বাবা হিসেবে বিচলিত হলেও গলে গেলেন না। আগের থেকেও কঠিন স্বরে সুধান, কি হলো, এখন কথা বলছিস না যে? এত কড়া শাসনে রেখেছি, তাও এত অধপতন হলো কি করে? সালেহা খাতুন যেন আগুনে ঘি ঢাললেন। লেবু বেশি চিপলে বেশি তিতো হয়, বুঝলি আলফাজ? তোর মেয়ে তাই প্রমাণ দিয়েছে। প্রিয় দাদু মনির এমন কথাতে নিতু প্রচণ্ড অবাক। এই যেন চেনা মানুষের অচেনা রূপ। তিনি চাইলে নাতির পাশে দাঁড়াতে পারতেন, অথচ এক বুক আশা নিয়ে তাকাই ভাইয়ের দিকে, সেখানেও আহত হয়। ভাই একদম চুপচাপ, ডোন্ট কেয়ার মুডে কফিতে মনোযোগ তার। আর চোখে সোহানকে লক্ষ্য করলে দেখে তার অবস্থা খারাপ। ভালোবাসার মানুষের দিকে তাকিয়ে যেন একটু সাহস সঞ্চয় হলো মনে। যেটা শুনছি তা কি সত্যি? তুই নাকি সোহানকে ভালোবাসিস? জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে আলফাজ খন্দকার। নিতু ঢোক গিলে কান্না থামানোর চেষ্টা করে, কিন্তু ব্যর্থ সে। বেহায়া কান্না বারবার ফিরে আসছে। লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করছে। সকলে তার মুখের দিকে তাকায়, এতে যেন ভয় আরো জেঁকে বসেছে। কিন্তু ভয় পেলে তো চলবে না। দীপ্তি হাতে চিমটি কেটে বুঝাচ্ছে এটাই উপযুক্ত সুযোগ, বলে ফেলো। মুখে উত্তর দিতে না পারে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। এতে যেন সন্তুষ্ট নন সকলে। সালেহা খাতুন চেঁচিয়ে বলছেন, মাথা নাড়াস কেন? মুখের জবাব দিতে পারছিস না? বংশ তো ঠিকই কালি মাখাতে পারছিস, এখন জবাব দিতে পারছিস না কেন? যে মানুষটাকে তারা এত ভালোবাসে সেই মানুষের এমন ঝাঁঝালো কথা হজম করা দুষ্কর। তাও দোষ যেহেতু করেছে কথা তো শুনতেই হবে। কিন্তু আর দমে গেল না, সে স্বীকার করে, হ্যাঁ ভালোবাসি। ওর সহজ সরল স্বীকারোক্তি শুনে সোহান দুঃখের মাঝেও মুচকি হাসে। তার প্রতি নিতুর ভালোবাসা অনায়াসে পরিমাপ করে নেয়। ভালোবাসার দৃষ্টিতে তাকায় ওর দিকে। তখনই দুজনের চোখাচোখি হয়। হৃদি ঝিনুক রান্নাঘরে লাফাচ্ছে, হাত ছেড়ে বাঁচল। যাক, এতটুকু অন্তত বলতে পেরেছে। একদিকে আনন্দ, অন্যদিকে ড্রয়িং রুম জুড়ে পিনপতন নীরবতা। দীপ্তি তার পরের দিকে তাকিয়ে দেখে নেতা সাহেব একদম নির্বিকার, মুখে অপরিচিত গাম্ভীর্য, যেটা দেখে মনে হচ্ছে একদম নেতাসুলভ ভাব চলে এসেছে। ফোনে কিছু একটা করছে, দেখে মনে হচ্ছে এদিকে খুব একটা মনোযোগ তার নেই। বাপকানা এমন, সে আগ্রহীও নয়। বাকি সব চুলোই যাক, নিজের কাজ করতে পারলেই হলো। ফোন থেকে চোখ তুলে দীপ্তির দিকে তাকালে দীপ্তি মুখ ভেঙচিয়ে সামনের দিকে ফিরে গেল। আয়ান দীপ্তির কাণ্ডে মাথা ঝাঁকিয়ে মুচকি আসছে। আলফাজ খন্দকার এবার খুব চেঁচালেন, আমার মেয়ে হয়ে এমন কাজ করিস কি করে? অন্য কোনো ছেলে হলে এক কথা, কিন্তু ঘরের ছেলেকেই কেন? আমাদের ভাইয়ের সম্পর্কে কি তোদের সহ্য হয়নি? উঠে পড়ে লেগেছিস ভাঙতে। সালেহা খাতুন সোহানকে লক্ষ্য করে বললেন, তোর কাছে থেকে এটা আশা করিনি দাদুভাই। শেষমেশ কি না ঘরেই, কি করে পারলি এটা করতে? একটুও ভাবিসনি নিজের পরিবারের কথা?
শুধু নিজের কথা ভেবে গেলি? সোহান মাথা তুলে পরিপূর্ণ দৃষ্টি রাখলো সালেহা খাতুনের চোখের উপর। এবার সে একটা কঠিন প্রশ্ন ছুড়ে দিল তার দিকে। সে বলে, দাদুমণি, তুমি এই বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ, আমাদের থেকেও তোমার জানাশোনা বেশি, অনেক অভিজ্ঞ, তুমি জীবনকে খুব ভালো চেনেছ। একটা সত্যি কথা বলো তো, আমরা কি অন্যায় কিছু করেছি? সবার কথা শুনে মনে হচ্ছে আমরা বংশের চুনকালি মেখেছি, অথচ বিষয়টা বাইরের কেউ জানে না। তোমরাই এত দ্রুত টেনে নিয়ে যাচ্ছ। মনের উপর কি কারো জোর খাটে? আমরা সব সময় সেটাই করি যেটা আমাদের মন বলে, মনের চাওয়াকে প্রাধান্য দিই। হাজারো বাধা সত্ত্বেও মনের চাওয়া এসব বাধাকে ভাঙিয়ে যায়। তোমরা চাইলেই ব্যাপারটা ঘুরিয়ে দিতে পারো। আমি কি ছেলে হিসেবে খারাপ? নিতুর একেবারে অযোগ্য, যার জন্য ওকে আমার হাতে তুলে দিতে তোমাদের এত দ্বিধা, এত কথা? বিয়ে তো কাউকে না কাউকে করতেই হবে, তাহলে সে কেউ একজন নিতু হলে সমস্যা কোথায়? উত্তরটা চাই আমার। কেন? এত মেয়ে থাকতে আমার বোনকে কেন? এবার আয়ান পূর্ণ দৃষ্টিতে সোহানের দিকে তাকিয়ে করে প্রশ্নটা। আয়ান কথা বলতেই সকলে একদম চুপচাপ হয়ে গেল। ওরা জানে পরিস্থিতি সামলাতে আয়ানের চেয়ে ভালো কেউ পারবে না। ছেলেটার যে দারুণ বুদ্ধি। এমন বাজখাই কণ্ঠ থেকে ছুটে আসা প্রশ্নে সোহানের হৃৎপিণ্ড শুদ্ধ লাফিয়ে উঠল। এতক্ষণ যা কথা বলবে বলুক, ভাইয়ের মুখের উপর কথা বলতে ভীষণ অস্বস্তি হচ্ছে তার। হয়তো এমন চোখে চোখ রেখে মুখের উপর দ্বিরুক্তি করেনি বলে, কিন্তু আজ করতে হচ্ছে। জীবন কাউকে কোথায় নিয়ে যায় কেউ বলতে পারে না। তার জীবন যে এই দিনটিও আসবে সে কোনোদিন ভেবেছিল? এটাও তো ভাবেনি যে কখনো নিতুকে মনের কথা বলতে পারবে, তাদের নিয়ে এমন আলোচনা বসবে। ভেবেছিল কি? সোহানকে চুপ থাকতে দেখে আয়ান এবার পৃথিবী তুলে উঠে ধমক দিল। কি হলো? এখন মুখে কথা নেই কেন? এক ধমকে উপস্থিত সকলের বুকে কাঁপন ধরে। নিতুর কান্নার বেগ তো আরো বেড়ে গেল। ভাবিকে জড়িয়ে ধরে তার মরা কান্না শুরু। এই কান্নায় আয়ান যেন আরো বিরক্ত। ওকেও দিল এক ধমক, তাতে কিচ্ছু কাজ হলো না। সবার অলক্ষ্যে দীপ্তি চোখ রাঙালো, কিন্তু এই চোখ রাঙানি আয়ান তুড়ি মেরে উড়িয়ে দিল। সোহান নিচু স্বরে বলছে, ওর মধ্যে এমন স্পেশালিটি দেখেছি বলেই তো, যেমন তুমি ভাবির মধ্যে দেখেছিলে। ব্যাস, একটা কথাতে সবাই আশ্চর্য হয়ে গেল। আয়ান প্রথমবারের মতো অপ্রস্তুত হয়ে পড়ল, ভেবাচেকা খেয়ে গেল। দীপ্তি লজ্জা পেল ভীষণ, মাথা নিচু করে লজ্জা ঢাকানোর চেষ্টা করছে। নিতু তো সব ভুলে অবাক হয়ে তাকিয়ে আছে। সোহান যে এমন সাহস দেখাবে সে তো ঘুণাক করেও ভাবে না। মুহূর্তের মধ্যেই আয়া নিজেকে সামলে নিল। আরেকটা প্রশ্ন আছে, তার ঠিকঠাক উত্তর দিবি। তোর মাঝে এমন কি যোগ্যতা আছে যে নিজের বোনের জন্য তোকে চুজ করব আমি? সোহানের পাল্টা প্রশ্ন। আমার যোগ্যতা নিয়ে প্রশ্ন করছো? ভাই, তোমরা সবাই জানো আমার সম্পর্কে, ইনফ্যাক্ট খুব ভালোভাবেই জানো। আর যোগ্যতা নেই, কিন্তু কাল যে হবে না তার কি গ্যারান্টি আছে? কিন্তু আমি এই সম্পর্ক। আয়ান পুরো কথাটা শেষ করলো না, চুপ করে আছে। ঘুরিয়ে ঘুরিয়ে দুজনের দিকে লক্ষ্য করছে ভালো করে। নিতুর কান্না থেমে গেছে। এক চোখ পানি নিয়ে অসহায় চোখে তাকিয়ে আছে ভাইয়ের দিকে, কিন্তু সে একদম চুপচাপ। প্রশ্নবিদ্ধ চোখে তাকায় ভাবের দিকে, সেও দম আটকে তাকিয়ে আছে। কি হবে, কি হতে চলেছে সেটা সকলের মাথায় ঘুরপাক খাচ্ছে। এই যেন ইচ্ছে করে রহস্য করছে সে। কেন করছে? নেতিবাচক কোনো কিছু হবে কি? এই তুমি তাড়াতাড়ি করো না, ট্রেন ছুটে যাবে তো। আমি উড়বো না কি? দেখছো না দ্রুত করছি। কেমন দ্রুত করছো তা খুব ভালো করে দেখছি আমি। কচ্ছপের গতিতে আগাচ্ছ, আবার বলছো যে দ্রুত করছো। শোনো, ট্রেন যদি মিস হয় পুরো দোষটা কিন্তু তোমার, আমার নয়। আমি প্রায় সব কিছু করে দিলাম, আর তুমি নিজে রেডি হতে এত দেরি করছো। আরে এতদিন পর বাড়ি যাচ্ছি বলি কথা, ফকিনের মতো চলে যাবো নাকি আমি? একটু তো সাজগোজ করতেই হয়। একটু একটু সেই আধ ঘন্টা ধরেই লেগে আছো সেই সাজগোজের পেছনে, তাও তোমার পছন্দ হয় না? বিয়ের পর থেকে না তুমি খুব খ্যান হয়ে গেছো। সব কিছু নিয়ে তোমার পিটপিটানি শুরু হয়ে যায়। কোনো অনুষ্ঠানে যাচ্ছি, নিজেকে একটু এক্সক্লুসিভ করে তৈরি করব না, তা না শুরু করে দিয়েছেন উনি। তাহলে আমাকে এত তাড়াতাড়ি আসতে বললে কেন? দিনের টিকিটের বা কাটতে বললে কেন? ক্লাসগুলো শেষ করেই আসতাম।
তোমার সাজগোজ শেষ হলে ফোন দিতে, তখন রাতের টিকিট কেটে আরামসে চলে যেতে পারতে। চুলোয় যাক তোমার ক্লাস। একটা দিন স্টুডেন্টরা সব পড়ে জজ ব্যারিস্টার হয়ে যাবে না? এই বাসায় তুমি আর আমি ছাড়া আছেই বা কে? আমি ব্যস্ত থাকলে বাবুকে কে দেখতো? সেই তো আমার সোনামণি, ছোট্ট হয়েও কত আগে রেডি হয়ে বসে আছে, অথচ তার মাম্মাম এখনো তৈরিই হতে পারছে না। চিল্লিয়ে কথাগুলো বলে সোহান আবার ব্যাগ গোছানোতে মনোযোগ দিল। পাশাপাশি দোলনায় তাদের মেয়েকে দোল খাওয়াচ্ছে আর মুখে বিড়বিড় করে নিতুকে ইচ্ছে মতো বকা দিচ্ছে। জোরে তো দিতে পারবে না, তাই বিড়বিড় করে হলেও নিজের বিরক্তি প্রশমিত করছে। নিতু বিয়ের আগে যতটা না গোছানো ছিল, বিয়ের পর ততটাই অগোছালো রূপ ধারণ করেছে। বিশেষ করে বাবা হওয়ার পরে সোহান তাকে কিছু করতে দিত না। মায়ের সুস্থতা মানে বাবুর সুস্থতা, তাই যতটুকু সম্ভব ওকে কাজকর্ম থেকে বিরত রাখত। কিন্তু তার এই মহা অনুভবতার সুযোগও এইভাবে নিবে? কলেজে 3 ঘন্টা যেতে না যেতেই একের পর এক ফোন কল করেই যাচ্ছে, টিকতে দিচ্ছে না। কখন আসবে, কখন বাপের বাড়ি যাব, কতদিন পর যাচ্ছি, আমার বাবুটা কতদিন নানু বাড়ি দেখে না, তাড়াতাড়ি আসো, নয়তো আমরা মামি একাই চলে যাব। এমন নানান কথা বলে তাকে ক্লাস ত্যাগ করতে বাধ্য করেছে। আর এখন দেখো নিজেই তৈরি হতে পারলো না। সোহান এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে বাবুকে তৈরি করলো, ব্যাগ গোছালো, নিজে তৈরি হলো। তাও এই মেয়ে রেডি হওয়া হয় না। কিছু বললেই থ্রেট করে বাবাকে বলে দিব, ভাইকে বলে দিব, শাশুড়িকে বিচার দিব। আমাকে এখানে কার ভরসায় পাঠিয়েছো তা জিজ্ঞেস করব। বিয়ের পর ছেলেরা বিড়াল হয় জানতাম, এতদিন শুধু শুনে এসেছি, আর এখন নিজে প্রমাণ পাচ্ছি। এই যে হাজারো থ্রেট দিবে, এতে তার চুপ করে যাওয়ার উপায় ছাড়া আর কোনো কিছুই থাকে না। একটু থেকে একটু কিছু বললেই গাল ফুলিয়ে বাবুসহ অন্য রুমে রাত্রি যাপন করবে। ব্যাস, তাকে শাস্তি দেওয়ার জন্য এ যেন খুব ভালো পন্থা অবলম্বন করেছে। আগে তো বউ ছাড়া থাকতে পারতো না, এখন তো তার ছোট্ট তুলতুল একটা মেয়ে আছে, তাকে আদর না করলে তো তার চোখে ঘুমই ধরা দেয় না। শেষমেশ হার মানতে বাধ্য হয় সে। ওকে হার মানাতে নিতুর চোখে মুখে যে আনন্দের আভা ফুটে ওঠে, এটা দেখে সোহানের সমস্ত বিরক্তি ঝরে পড়ে। সেখানে ঠাঁই নাই এক ঝাঁক সুখ আর ভালোবাসা। ব্যাস, এটা থাকলেই জীবনে আর কি লাগে, সবই তো পাওয়া হয়ে যায়। সেই প্রাপ্তি দিনের কথা মনে পড়লে আমার আজও আনন্দে আত্মহারা হওয়ার মতো অবস্থা হয়। সেই অতীত যেন আমার জীবনের সবথেকে সুখের মুহূর্ত ছিল। অতীত 3 বছর আগে যখন তাদের নিয়ে পুরো বাড়ির মানুষ আলোচনায় বসেছিল, সময়টা ওরা নিতুর জন্য দম বন্ধকর পরিস্থিতি ছিল। সকলেই জেরার মুখে এক প্রকার আত্মা শুকিয়ে গেছিল। ভেতরে ভেতরে নিতুকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছিল আয়ান যখন। কিন্তু আমি তোকে কথাটা বলে চুপ ছিল। সোহানের বুক কেঁপে উঠেছিল। খেলার শেষ মুহূর্তের আগে যেন টান টান উত্তেজনা থাকে, কে জিতবে, কার ভাগ্যে আছে। এমন সময় আসে, তখনই সময়টাও একই রকম ছিল। নিতু তো দীপ্তিকে জড়িয়ে ধরে হাওমা করে কাঁদছিল একদম পাগলের মতো। ওর কান্নায় সোহানের দম বন্ধ লাগছিল। প্রেমিক হিসেবে নিজেকে বড় ব্যর্থ হওয়ায় তালিকায় ফেলে দিয়েছিল সে। থমথমে পরিস্থিতিতে আয়ানের বলা একটা কথা মাঘ মাসের শীতের মতো শীতল করে দিয়েছিল ওর বক্ষস্থল। এই প্রাপ্তিতে তার চোখ দিয়ে পানি ঝরেছিল। সুখের মুহূর্তে তো এমনটা হবেই। অপ্রত্যাশিত কিছু পেলে তো মানুষ আবেগে কান্না করে ফেলে, ওর ক্ষেত্রেও তাই। সেদিন বুঝেছিল বড় ভাইয়ের ছায়া কাকে বলে, ভালোবাসা কেমন হয়। আয়ান সেদিন বজ্রকণ্ঠে ঘোষণা করেছিল, কিন্তু আমি মেনে নিতে পারি, তবে এক শর্তে। এটা মানলে আমার পক্ষ থেকে হ্যাঁ। সোহানের চোখে মুখে আনন্দের ঝিলিক দিয়ে ওঠে। ছল ছল চোখে কাপা কাপা স্বরে জিজ্ঞেস করে, কেমন শর্ত? কি শর্ত? শর্ত হলো আপাতত বিয়েটা ঠিক হয়ে থাকবে। তুই যখন পুরোপুরি ইস্টাবলিশড হবি তখন ধুমধাম করে বিয়েটা হবে। ততদিনে ওর পড়াশোনা কমপ্লিট হোক। সোহানের চোখ থেকে আপনা আপনি জল গড়িয়ে পড়ল। ছুটে গিয়ে ঝাঁপিয়ে পড়ল ভাইয়ের উপর। খুশির চোটে কেঁদে ফেলল, কৃতজ্ঞতা জানালো। কাদা অবস্থায় সে বলে, অনেক ধন্যবাদ ভাই তোমাকে। তোমার প্রতি বিশ্বাস ছিল, তুমি অন্তত আমাদের বুঝবে। সবাই আমাদের বিরুদ্ধে গেলেও তুমি কখনো অমত করবে না আশা ছিল। তুমি নিরাশ করনি আমাকে। আয়ান সোহানের চুলে হাত বুলিয়ে বলে, আরে তুই তো পাত্র হিসেবে ফার্স্ট ক্লাস, এমন ছেলে পাওয়া তো দুষ্কর। কিন্তু আব্বু আর চাচুর আপত্তি ছিল সেই এক জায়গায়। তোরা কাজিন, যেটা এই পরিবারের এতদিনের সুনাম হয়তো ধুলোয় মিশে যেতে পারত।
সামনে থেকে হয়তো কিছু বলতো না, কিন্তু পেছন পেছন আড্ডার আলোচনার মেইন টপিক এটাই হতো। গ্রামের মুরব্বীদের তো আমার থেকে তুই ভালো চিনিস, তাদের চায়ের কাপের আড্ডা জমে না। অন্যের বাড়ির সমালোচনা না করতে পারলে সম্পর্কের বিষয় তোদের গোপন রাখতে হবে। নিকট আত্মীয়দের কাছ থেকেও সবাই শুধু এটা জানবে এটা পারিবারিকভাবে হচ্ছে। এটা সবাইকে অনেক কষ্টে বুঝিয়ে রাজি করতে পেরেছি, না হলে সকলে যে ভিলেন রূপে দাঁড়িয়ে গেছিল। সোহান বুঝতার ছেলের মতো মাথা নেড়ে সম্মতি জানালো। আমি ঠিক বুঝেছি ভাই, তোমার কথা আমি মনে রাখবো। তুমি যা করলে আমার জন্য, আর আমি এটুকু কথা রাখতে পারবো না। আরে আমি তো কিছুই করিনি, আমাকে তো থ্রেট দেওয়া হয়েছে। সবার তো এবার ভীষণ কৌতূহল জাগলো কথাটা শোনার জন্য। দীপ্তি উসখুস করছে, কথাটা যে তাকে উদ্দেশ্য করে বলেছে ঠিক বুঝতে পেরেছে। নিতু 2 হাত দিয়ে চোখ মুছে জিজ্ঞেস করে, আচ্ছা কে সেটা? কে আর হবে, তোদের সবার প্রিয় ব্যক্তি, যাকে তোদের ঢালস্বরূপ এই বাড়িতে নিয়ে এসেছিস। সকলের চোখ তার দিকে নিবদ্ধ হতেই দীপ্তি অপ্রস্তুত হয়ে পড়ল। কাচুমাচু করছে, মিনমিন স্বরে বলে, শুধু শুধু মিথ্যে অপবাদ। থ্রেট কোথায় দিয়েছি? আমি তো জাস্ট বুঝিয়েছি। আয়ান কপাল কুঁচকে বলে, আচ্ছা, থ্রেড দাওনি বুঝি, এখন সাধু সাদা হচ্ছে। দাদুমণি আমাকে কি বলেছ জানো? কি করে জানবো? তখন কি আমি তোদের সামনে ছিলাম নাকি? আয়ান নড়ে চড়ে বসে বলল, বলেছে আমি যদি বাড়ির সবাইকে রাজি করাতে না পারি তাহলে ব্যর্থ নেতা হিসেবে বয়কট করে 5 মাসের জন্য বাপের বাড়িতে স্বেচ্ছায় নির্বাসন নিবে। আচ্ছা তাই নাকি? হ্যাঁ। আয়ান সুর টেনে বলে। দীপ্তির চোখ রাঙানো দেখে সকলে একচোট হেসে নিল। এবার আর আটকে রাখতে পারেনি। হৃদি, ঝিনুক, আকাশ ছুটে চলে এসেছে, সবার আনন্দে সামিল হয়েছে। সুমন এদের সবার আনন্দে মুখে হাসি, চোখে জল। সুখের জল নয়, কিন্তু অতি যন্ত্রণার জল। যেগুলো ভিতরে দলা পাকিয়েছিল সেগুলো জল হয়ে বেরিয়ে আসছে। চোখের পলকে তা মুছেও নিল না। বিষয়টা আর কারো চোখে পড়ল না, হৃদিরও না। একমাত্র চোখ এড়ালো না আহানের। তার জহুরি চোখ ঠিক তা পরখ করে নিল। গুরুতর ভঙ্গিতে বলে, আমার আরেকটা কথা আছে, ঠিক কথা নয়, প্রস্তাব। সকলের হাসি বন্ধ হয়ে গেল। সিরিয়াস ভঙ্গিতে তাকালো আয়ানের দিকে। সত্যি আয়ান হয়তো গুরুত্বপূর্ণ কিছু বলবে। আয়ান পূর্ণ দৃষ্টিতে আরেকবার তাকালো সুমনের দিকে। দেখলো সুমন মাথা নিচু করে নিজের কান্না লুকানোর চেষ্টা করছে। হালকা ঠোঁট বাঁকা করে হাসলো সে। এদিকে তাকে সবাই তাড়া দিচ্ছে, কি প্রস্তাব তা জানতে। সকলে উদ্গ্রীব। আয়ান সময় নিল কিছুটা, গুছিয়ে নিল নিজের ভেতরকার কথাগুলো। এটা বললে তার ফলাফল কি হবে সেটা সে জানে না, কিন্তু ফলাফলের চিন্তা করে বসে থাকলে চলবে না। তাকে বলতেই হবে, ফলাফল যাই আসুক না কেন। আলফাজ খন্দকারের ছেলের মনোব্রত খুব একটা পছন্দ হলো না। এমন সাসপেন্স করার মানে কি? তিনি নমনীয় ভাষায় বললেন, কি হলো আয়ান, কিছু বলছিস না? হৃদির জন্য আমার একটা প্রস্তাব আছে, ছোট্ট চাচুর কাছে। সকলে থমথমে খেলো। হৃদির জন্য আবার কি প্রস্তাব? হই হুল্লোড় পড়ে গেল পুরো রুম জুড়ে। শুধু 2 জন মানুষই নির্বিকার। হৃদি, সুমন একে অপরের দিকে চাওয়াচাওয়ি করছে। হৃদির চোখে বিস্ময়তা, তো সুমনের চোখে ভয়। যে ভয়ের তাড়নায় ও নিজের কথা কোনোদিন প্রকাশ করতে চায়নি, সে ভয়। দীপ্তির বাকি সবার হই হুল্লোড়ে মন নেই। চতুর চোখ জোড়া ঘুরে বেড়াচ্ছে স্বামী ও ভঙ্গুর হতে যাওয়া 2 হৃদয়ের পানে। আয়ান একভাবে তাকিয়ে সুমনের দিকে। দীপ্তির মনে কিছু একটা সন্দেহ হলো। ধীর লয়ে হেঁটে আয়ানের পাশে বসে। পাশে কারো অস্তিত্ব উপলব্ধি করতেই আয়ান ঘাড় ঘুরিয়ে তাকায়। বউকে এমন চিন্তিত দেখে আয়ান স্থির হয়ে গেল। ভাবলো, বউটার এই গুণটা তার কতই না ভালো লাগে। সবার আগে নিজের কথা ভাবে। এই যে 2 জোড়া কপতের মিল গড়িয়ে দেওয়ার জন্য তাকে কতই না বুঝিয়েছে। মাঝে বুঝিয়ে ব্যর্থ হলে রাগ করেছে। অভিমান বুকে পুষে বরকে বুঝিয়েছে, যেটা বলেছি করতেই হবে, নয়তো এই অভিমানের দেওয়াল কোনো মতে ভাঙবে না, কোনো দিনও না। সে চোরা হেসে বউকে চোখের ইশারায় বলে, রিল্যাক্স থাকো। তাদের নীরব আলাপে ভাটা পড়ল আমিন খন্দকারের প্রশ্নে, হদির জন্য কি প্রস্তাব বাবা? দিদিকে আমি চাই চাচ্ছু। ব্যাস, কথাটাতে যেন সকলের মুখ খা, সকলের আশ্চর্য হওয়া। দীপ্তির চোখ বড় বড় করে তাকানো দেখে আয়ান থতমত খেয়ে গেল। নিজের ভুল শুধরে নিয়ে বলে, আরে ধুর, তোমরা কি আমার জন্য বলেছি ভাবছো নাকি? ঝিনুক হাসতে হাসতে জবাব দেয়, তুমি যেভাবে বলবে তাই তো দাঁড়ায়। আমার তো ভাবের জন্য
আনন্দ হচ্ছে। বেচারির সংসার জীবনে পা দিতে না দিতেই সতীন পেয়ে যাচ্ছে। চুপ ফাজিল। চাচ্চু যার জন্য রিদির প্রস্তাব দিচ্ছি ছেলেটা ভীষণ ভালো, আমার চোখের দেখা, বলতে পারো তার সব কিছু আমার চোখ দর্পণে।